গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউবিপিএসআই মেন সামনে রয়েছে এবং কবে এক্সাম হবে সেটা নিয়েও বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে অনেক আগেই একটা বলেছি ব্যাপার, যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এক্সাম হচ্ছে। এবার এক্সাক্ট ডেট সেটা 22 তারিখ নাকি 23 তারিখ নাকি 24 তারিখ এই বিষয়ে আমি জানি না, শুধু এইটুকু জানি যে ফেব্রুয়ারির মধ্যে এক্সাম হয়ে যাবে, ফেব্রুয়ারির লাস্ট উইকের মধ্যে। ঠিক আছে, এটা অবশ্যই ইতিবাচক ভাবে নিতে পারো, সিরিয়াসলি নিতে পারো যে ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে নোটিফিকেশন কবে আসবে। তো দেখো যে মেন এক্সামের ক্ষেত্রে অন্তত 1 মাস বা এর আগে যেটা রেকর্ড আমরা দেখেছি যে 20 দিন বা 25 দিন আগে বলে দেয়। ঠিক আছে, তো 20 দিন আগেও বা 25 দিন আগে যদি বলে দেওয়া হয়, তাহলে এই জানুয়ারি মাসের শেষ হোক বা ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখ পর্যন্ত কিন্তু নোটিফিকেশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকটা পর্যন্ত আমরা দেখতে পারি, বা যদি দিয়ে দেয় তাহলে জানবে যে কনফার্ম হয়ে যাবে যে জানুয়ারির লাস্টেই, এই ফেব্রুয়ারির লাস্টেই তোমাদের এক্সাম হচ্ছে, এবং সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। আশা করা যায় এতটা দেরি হয়তো করবে না, কারণ কনস্টেবলের ইন্টারভিউটা চলছে, কনস্টেবলের ইন্টারভিউর পরে কোনো একটা সময়ে হয়তো এর মেন পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। তো দেখো যে জিকে পেপারটা নিয়ে দেখেছো যে কিছু মিক্স কোশ্চেন এসেছে, মানে আগের প্যাটার্নটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোশ্চেনের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেগুলো 2 নম্বর করে থাকতো সেইগুলো এখন 1 নম্বর করে দেওয়া হচ্ছে। কিছু 2 নম্বর বা 4 নম্বরের 3-4 লাইন মতো লিখতে হবে এরকম কোশ্চেন ছিল। তো সেই জন্য আমি একটা সেট তোমাদের সামনে শেয়ার করছি যে এরকম ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা হতে পারে। তো বলে দিই যে যারা নতুন ব্যাচে যারা জয়েন হতে চাইছো, তোমরা 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সামনে ফেব্রুয়ারি মাসে প্রচুর ভ্যাকান্সি আসছে। তোমাদের কেপিএসআই মোটামুটি 500+ ভ্যাকান্সি, কেপিএসআই এর ক্ষেত্রে ডব্লিউপিএসআই ও প্রায় 1300 ভ্যাকান্সি রেডি আছে, এবং এর ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি এবার আসবে। এবং এসওআইয়েরও সম্ভাবনা রয়েছে, যেগুলো বললাম সব গ্র্যাজুয়েট লেভেলের, এবং কেপিএসআই, ডব্লিউপিএসআই, এক্সআইএসআই এই তিনটেকে কম্বিনেশন করে কোর্স করানো হবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে, যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেখানে। তো তোমরা 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এনরোলমেন্ট করিয়ে নিতে পারো। 1 তারিখ থেকে অ্যাডমিশন চলবে। তো দেখো যে প্রশ্ন যেটা সেটা হচ্ছে কত সালে প্রকাশিত হয় এবং এটি কার রচয়িতা। তো পূর্ণ বাক্যেই লেখা উচিত, আমি এখানে পূর্ণ বাক্য লিখিনি। যে আনন্দমার্গ উপন্যাস 1882 সালে প্রকাশিত হয় এবং এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচয়িতা। এইভাবে পূর্ণ বাক্যেই লিখবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দি লাস্ট জাজমেন্ট চিত্রকলা এবং স্পাইডারম্যান সৃষ্টিকর্তার নাম। তো দি লাস্ট জাজমেন্ট মাইকেল অ্যাঞ্জেলো, আর দ্য স্পাইডারম্যানের সৃষ্টিকর্তা হচ্ছে স্ট্যানলি লিভার। এই সঙ্গে তোমার মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যান গগ এরকম যে চিত্র যারা ছিলেন, বা অবনীন্দ্রনাথ ঠাকুর, এদের চিত্রকলাগুলোর নাম স্ট্যাটিক জিকে হিসেবে একটু করে রাখতে পারো। স্পাইডারম্যান, টারজান, বা আরো যে সমস্ত গোয়েন্দা, তোমার হচ্ছে ফেলুদা, এইগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু করে রাখতে পারো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয় এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি। তো জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1965 সাল থেকে দেওয়া হয়, তাই তো? তাহলে জ্ঞানপীঠ পুরস্কার 1965 সাল থেকে দেওয়া হয়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম হচ্ছে জি শঙ্কর কুরু। জি শঙ্কর কুরু। এই যে জ্ঞানপীঠ পুরস্কার যেটা, সেটা 1961 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মানে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার সেই ব্যাপারটা। আর প্রথম 1965 সালে তিনি লাভ করেছিলেন। তো কবে থেকে দেওয়া হয়, ঠিক আছে 65 বলাটাই ভালো। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী এবং জাতীয় খেলার নাম কি। প্রিভিয়াস ইয়ারের এক্সাম গুলোতে আমরা দেখেছি যে এরকম রাজধানী, জাতীয় খেলা বা মুদ্রার নামে সমস্ত জিনিসগুলো আসে। তো নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন, তাই না? নিউজিল্যান্ডের একটা আমি বলছি যে পূর্ণ বাক্যে তাও কিভাবে লেখা উচিত, যেইভাবে লিখবে যে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের রাজধানী নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। ওয়েলিংটন। জাতীয় খেলার নাম কি এবং নিউজিল্যান্ডের জাতীয় খেলার নাম কি? তো নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি হচ্ছে? রাগবি। রাগবি। হাসবি কাঁদবি না, রাগবি।
5 নম্বর কি যে টি-20 বিশ্বকাপ 2026 পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম হ্রদের নাম কি? তো পৃথিবীর বৃহত্তম হ্রদ কি? কাস্পিয়ান সাগর, তাই তো, কাস্পিয়ান সাগর। যদি স্বাদু জলের বলে দেওয়া হয় তাহলে অবশ্যই, আর নর্মালি যদি স্বাদু বা কিছু না বলে দেয় তাহলে অবশ্যই বৃহত্তম কাস্পিয়ান সাগর। আর উচ্চতম হ্রদ কি? উচ্চতম হচ্ছে টিটিকাকা। উচ্চতম হ্রদ, উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। নিশ্চয়ই এটা তোমরা জানো যে গভীরতম যেটা সেটা হচ্ছে বৈকাল, গভীরতম হচ্ছে বৈকাল। জিপিএস এর কাজ কি? যেমন এরকম কোশ্চেন ধরনের 2-3 লাইন লিখতে হতে পারে যে জিপিএস, এগুলোতে সব 2 মার্কস করে দেওয়া আছে। তো জিপিএস কথার অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, হলো মহাকাশে প্রেরিত ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপর বা কাছে যে কোনো স্থানের অবস্থান, উচ্চতা এবং সময় নির্ণয়ের সহজ ও সরল অত্যাধুনিক পদ্ধতিকে জিপিএস বলা হয়। বা কাজ কি যদি কেটে কেটে লিখতে পারে যে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কোনো জায়গার অবস্থান নির্ণয় করা হয় বা উচ্চতা নির্ণয় করা হয়, ঠিক আছে। বা যানবাহনে চড়ার সময় কোনো জায়গায় সময় বললেই এরকম ভাবে বলতে পারো। ঠিক আছে, ভারতের খনিজ সম্পদ। দেখো এই ব্যাপারগুলোকে একটু আমাদের কাটছাট করা দক্ষতা রাখতে হবে। যদি দেখো যে 4 নাম্বার দিচ্ছে তাহলে একটু বেশি বড় করে লিখতে হবে। যদি 2 নম্বর বা 2.5 নম্বর থাকে তাহলে জাস্ট এতটুকু লিখলেই হবে যে ভারতের খনিজ সম্পদ, ভারতের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। ভারতে বিটিমিনাস কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। লৌহ, এছাড়া যে লৌহ আকরিক, খনিজ তেল, বক্সাইট, অভ্র উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এবার এটা যদি 4 নাম্বার হয়ে যায় তাহলে তখন তোমাকে বলতে হবে যে খনিজ সম্পদ কয়লা, ঠিক আছে, কোন কয়লাটা পাওয়া যায় সেটা বললে, আর কোথায় কোথায় পাওয়া যায়, যে রানীগঞ্জের ঝরিয়া, রানীগঞ্জ, তারপরে এরকম করে উড়িষ্যা বা আরো যে যে জায়গায় 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 পাওয়া যায় সেটা বলতে হবে। লৌহ আকরিক কেন্দ্র কোথা থেকে উৎপাদন করা হয়, কোথায় কোথায়, এইগুলো একটু বাড়িয়ে বলতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে এক্স ও ওয়াই দুটি স্থানে দ্রাঘিমা যথাক্রমে 24°30' পূর্ব এবং 12°30' পশ্চিম, তাহলে সময়ের পার্থক্য কত হবে? তো দেখো যে আমরা কি জানি যে দুটো যদি আলাদা হয়, সে ট্রেনের অঙ্কর ক্ষেত্রেও যেমন এখানেও তাই, যদি দিক ডিরেকশন দুটো আলাদা আলাদা থাকে পূর্ব পশ্চিম, তাহলে কি হয়? যোগ হয়। মানে যেটা দ্রাঘিমার পার্থক্য সে দুটো কি হবে? যোগ হবে। যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 24°30' যোগ 12°30'। তাহলে 24 আর 12 36, আর এইদিকে 1 মানে হচ্ছে 37°। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। তাহলে 37°র জন্য সময়ের পার্থক্য কত হবে? 37 হচ্ছে 4 × 7 = 28, 3 × 12 দিয়ে 14, মানে 148 মিনিট। তাহলে 148 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা 28 মিনিট হচ্ছে উত্তর, 2 ঘন্টা 28 মিনিট। কোরিওলিসিস বল কাকে বলা হয়? তো পৃথিবীর আবর্তন গতির কারণে, পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট বলকে, আবর্তন গতির কারণে সৃষ্ট বলকে কোরিওলিসিস বল বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে যে অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ কি, এটি কি কাজে ব্যবহার হয়? তো অ্যাকুয়ারিজিয়া কি হচ্ছে যে 3 আয়তন, তাই তো। আমি এখানে উত্তরটা লিখছি না, মুখে বলে দিচ্ছি যে 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড 3HCl প্লাস হচ্ছে 1HCl, অর্থাৎ 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকুয়ারিজিয়া বা হচ্ছে অম্লরাজ বলা হয়। তাহলে কি লিখবে? 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া বলা হয়। এটি কি কাজে লাগে? এটি হচ্ছে বর ধাতু গলাতে, মানে বর ধাতু অর্থাৎ সোনা, রূপা, প্ল্যাটিনাম, সোনা, রূপা গলাতে কাজে লাগে, গলাতে কাজে লাগে। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? ফসফরাস, নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3, হাইড্রোজেনের কত হয়? 1, নাইট্রোজেনের কত হয়? 14, অক্সিজেনের কত হয়? 16, কিন্তু এখানে O3 আছে মানে 3 গুণিত হবে, তাহলে 48 মানে কত হচ্ছে? 63। আধুনিক পর্যায় সারণীতে ফসফরাস, ফসফরাস আধুনিক পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে রয়েছে? তো ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? ফসফরাস হচ্ছে 15। ইলেকট্রন বিন্যাসটা কি হবে তাহলে? প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 8টি, পরের কক্ষে কি হবে? 5টি। এবং এটাও কি বলেছি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেটা আছে সেখানে 7টি পর্যায় এবং কি আছে? 18টা শ্রেণী আছে, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে 9টি পর্যায় আছে। তাহলে এই যে 18টা শ্রেণী আছে, এই কারণের জন্য শেষ কক্ষে 2টো পর্যন্ত যদি ইলেকট্রন থাকে তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী যা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী সেম থাকবে, কিন্তু 3-এর বেশি যখনই হবে, 3 বা 3-এর বেশি, তখনই এর সঙ্গে 10 যোগ করবে, অর্থাৎ 10 এর কাছে কি হবে? 15তম শ্রেণীতে আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর
15তম শ্রেণীতে ফসফরাস রয়েছে। নেক্সট হচ্ছে ক্রেটিনিজম রোগ কি? ঠিক আছে, ক্রেটিনিজম রোগ কি এটা তোমরা বলবে। রক্তের দুটি অজৈব উপাদানের নাম কি? ঠিক আছে, রক্তের দুটি অজৈব উপাদান সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে রক্তের অজৈব উপাদান। নেক্সট কোশ্চেন হচ্ছে জল টেকসই সম্মেলন 2025 কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটা হচ্ছে কি হয়েছে, নিউ দিল্লি। তো জল টেকসই সম্মেলন 2025 নিউ দিল্লিতে উদ্বোধন করা হয়েছে। সজ্জনগড় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সজ্জনগড় অভয়ারণ্য এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থান। নেক্সট হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এবং হচ্ছে অমৃত যোজনা কত সালে শুরু হয়েছিল? 2014 এবং 15 সালে। 2014 সালে দীনদয়াল উপাধ্যায়, অমৃত যোজনা হচ্ছে 2015 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে পক্সো আইন কত সালে পাস হয়? বিষয়বস্তুটা কি ছিল? এটা একটু বড় প্রশ্ন দিয়েছে 6 নম্বরে। তো পক্সো আইন দেখো 2012 সালে পাস হয়েছিল। ঠিক আছে, পক্সো আইন প্রথম প্রথম যেটা পক্সো আইন প্রথম 2012 সালে পাস হয়। এর পরে আবার 2018 সালে কি করা হয়েছিল, এটাকে আবার সংশোধন করা হয়েছিল। যে কাঠুয়া, উন্নাও ও সুরাত শিশু ধর্ষণকাণ্ডের পর 2018 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরে ধর্ষণের মতো বর্বরচিত অপরাধকে বিরুদ্ধে আইন প্রণয়ন করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়। এই আইনের বিষয়বস্তু ছিল যে মহিলাদের ধর্ষণ ঘটনায় ন্যূনতম সাজা 7 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়। যেটা আগে ন্যূনতম 7 বছর ছিল, সেটা ন্যূনতম 10 বছর করা হয়। 12 বছরের কম বয়সের মহিলাদের ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম সাজা 20 বছরের জেল এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। 10 বছরের কম বয়সী নাবালিকার ক্ষেত্রে 20 বছরের কারাবাস অথবা আমৃত্যু কারাবাস। 16 বছরের নিচে মহিলা ধর্ষণের ক্ষেত্রে অভিযুক্ত বা অভিযুক্তরা আগাম জামিনও পাবেন। যেটা থাকে যে হয়তো কেউ ইয়ার বলে জামিন পেয়ে যায়, অভিযুক্তরা মানে অভিযুক্ত যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা আগাম জামিন পাবে না। এই মামলা নিষ্পত্তির জন্য রাজ্যগুলির সহযোগিতা নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ আছে 2 মাসের মধ্যে, মানে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং মামলাটা নিষ্পত্তি করতে হবে 6 মাসের মধ্যে। মামলা নিষ্পত্তি করতে হবে 6 মাসের মধ্যে। নেক্সট কোশ্চেন যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে কেন? কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এবং হচ্ছে নির্দেশমূলক নীতিকে জনকল্যাণমূলক নীতি কেন বলা হয়? ঠিক আছে, এই কোশ্চেনের আনসার এগুলো লেখা আছে। এগুলো 6 নাম্বার দিয়েছি। 6 নাম্বার মানে কি কেটে কেটে হবে যে কততম। প্রথমটা হচ্ছে 2 নির্দেশমূলক নীতিকে জনকল্যাণমূলক নীতি কেন বলা হয়? এটা তো ধরে রাখো 4, 2+4 দেওয়া আছে। লাস্টে একটা কোশ্চেন যে হিটলার কোন দেশের ব্যক্তি ছিলেন? ফুয়েরার বলতে কি বোঝায়? এগুলো ধরো 1+1 আছে প্রথম দুটো। পঞ্চশীল নীতি এবং ঠান্ডা লড়াই টিকা, এগুলোর জন্য 2+2 রয়েছে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিন্তু হতে পারে, কারণ অলরেডি কেপিএসআই সেরকম কিছু প্রশ্ন কিন্তু ছিল। তো এইভাবে করতে হবে। যারা নতুন ব্যাচের জন্য ভর্তি হতে চাইছে হতে পারো, আর যারা পুরোনো মানে যাদের সামনে মেন্স রয়েছে যদি মনে করো তাহলে এক মুহূর্তে শেষ মুহূর্তে 1 মাসের জন্য চাইলে অ্যাডমিশন নিতে পারো, তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে।